হ্যালো এভরিওয়ান, আজ 12 ফেব্রুয়ারি। আজকের প্রতি গুরুত্বপূর্ণ আর্টিকেলের শিরোনাম দেখে নেওয়া যাক। যে যুক্তরাষ্ট্রের ওপর যে 6,710টি পণ্যের শুল্ক ছাড় এবং বাংলাদেশের 1,638টি পণ্যের শুল্ক সুবিধা, এই আর্টিকেলগুলো আমরা দেখব। জুলাই গণ অভ্যুত্থান থেকে জাতীয় নির্বাচন, এই গণভোট, আজকের নির্বাচন পর্যন্ত কী কী এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বা কী গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল সেগুলো আমরা দেখব। তরুণ ভোটার এবং ধর্ম নির্বাচনের ভবিষ্যৎ, এখান থেকে আর্টিকেলের গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স আমরা খেয়াল রাখবো। নির্বাচনে গণতন্ত্র ফিরুক, অনুদার বা গণতন্ত্র, এটা আমরা দেখবো আজকে। আর আন্তর্জাতিক পেজে যুক্তরাষ্ট্র রাশিয়া, যে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে কী চান, এটা আমরা দেখবো আজকে। আর দুর্নীতি ধারণার সুযোগে অবনমন, একটি সম্পাদকীয় লেখা আছে সুন্দর, আমরা এটি দেখব। অর্থ বাণিজ্য পেজে বাজার হারছে, ইউক্রেনের দাপট বাড়ছে যুক্তরাষ্ট্রের। এছাড়াও দেখতে পারি যে $37 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, এবং পরবর্তীতে চুক্তি না হলে কঠোর ব্যবস্থা, যে ইরানকে ট্রাম্পের হুমকি, এটা আমরা দেখব। এবং দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধান কঠিন করে তুলেছে ইসরায়েল এবং ফিলিস্তিন, যে সংঘাত চলছে, এটি হচ্ছে আমাদের আজকে সর্বশেষ আর্টিকেল হবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, বৃহস্পতিবার প্রথম আলোতে আছে কিন্তু আজকে ভোট, জাতীয় নির্বাচন চলছে এবং গণভোট একই সাথে সংগঠিত হচ্ছে। আচ্ছা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার হচ্ছে 12,77,11,793 জন। 12,77,00,000 ভোটার আছে। আচ্ছা, এখানে যে এই যে আমাদের যে আর্টিকেলটি ছিল, যে বাণিজ্য চুক্তির যে প্রভাবটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কীরকম প্রভাব পড়বে, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি কার্যকর হতে দেশটি থেকে 4,500 শ্রেণীর পণ্য আমদানিতে শুল্ক। এখন বাংলাদেশের আমদানি পণ্যের ওপর 3 ধরনের শুল্ক আরোপিত হয়: কাস্টম শুল্ক, সম্পর্ক শুল্ক এবং নিয়ন্ত্রণ শুল্ক। এগুলো আমরা দেখব কিছুক্ষণ পর। যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্য যে রাজস্ব আদায় হয় তার 38% আমদানি শুল্ক থেকে এবং 62% আসে বিভিন্ন কর থেকে। যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যে পণ্যে যে রাজস্ব আদায় হয় তার 38% আসে আমদানি শুল্ক থেকে এবং 62% আসে বিভিন্ন কর থেকে। এর পরবর্তীতে আমরা 4 পৃষ্ঠা কলম 4-এ দেখা যাক। আচ্ছা, আমরা 4 পৃষ্ঠায় খেয়াল করি যে গত অর্থ বছর 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় $250 কোটি পণ্য আমদানি করছে বাংলাদেশ। আমদানি হওয়া এসব পণ্যে কাস্টমস শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং সম্পর্ক শুল্ক বাবদ বাংলাদেশ আদায় করছে $762 কোটি। এর বাইরে মূল্য সংযোজন করা আছে, অগ্রিম আয় করা আছে এবং অগ্রিম কর বাবদ আয় করেছে $1,220 কোটি। সেই হিসেবে চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে যা রাজস্ব আদায় হয় তার 38% ছাড় দিতে হবে কিন্তু বাংলাদেশকে। যদি আমেরিকার সাথে চুক্তিটি হয়েছে, সেই চুক্তির এর কারণে বাংলাদেশকে কী করতে হবে, এই 38% কর ছাড় দিতে হবে। এখন বাণিজ্য চুক্তি অনুযায়ী একই সঙ্গে এবং ধাপে ধাপে 5 থেকে 10 বছরের মধ্যে যেসব পণ্যে শুল্ক ছাড় দিতে হবে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক ছাড় দিতে হবে গাড়িতে। এই হার হচ্ছে 830%। 4,000 সিসির ইঞ্জিন ক্ষমতার বেশি বিযুক্ত গাড়ির আমদানিতে 830% কাস্টম শুল্ক, সম্পর্ক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক ছাড় দিতে হবে। শুল্ক ছাড়ের পর এই শ্রেণীর গাড়ি আমদানি করলে শুধু দিতে হবে 15% ভ্যাট, 5% অগ্রিম আয়কর এবং 7.5% অগ্রিম কর। তো চুক্তিটা হলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটু বাংলাদেশকে ক্ষতির সম্মুখীন হতে হবে। আচ্ছা, যুক্তরাষ্ট্রকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে পাল্টা শুল্ক হবে শূন্য, এটা ট্রাম্প প্রশাসন বলে দিয়েছেন। সেক্ষেত্রে শুধু স্বাভাবিক শুল্ক দিতে হবে। বাংলাদেশ দেশের পণ্যের ক্ষেত্রে স্বাভাবিক সেই গড় শুল্ক 16 থেকে 17%। এখন বাংলাদেশের কিন্তু রাজস্ব আয়টা চাপে পড়বে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজস্ব আদায় কিছুটা চাপে পড়বে বলে মনে করছেন এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন এই শুল্ক ছাড় দিতে হবে শুধু যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের জন্য। তবে বিশ্ব বাণিজ্য সংস্থা, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাকে জানাতে হবে। সংস্থাটি তা গ্রহণ করলে অন্য দেশকে একই সুবিধা দিতে হবে না। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যদি এখানে ভেটো দেয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের এই চুক্তিটি যদি আমরা কন্টিনিউ করতে চাই তাহলে অন্যান্য দেশকেও কিন্তু একই রকম সুবিধা দিতে হবে। আর যদি বিশ্ব বাণিজ্য সংস্থা তা আপত্তি তোলে তাহলে অন্য দেশের পণ্য কিন্তু আমাদের এই সুবিধা দিতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, তিনি প্রথম আলোকে বলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তা মুক্ত বাণিজ্য চুক্তি নয়। মুক্ত বাণিজ্য চুক্তি হলে আমাদের কিন্তু এ ধরনের কোনো প্রভাব অন্য দেশের বাণিজ্যতে পড়তো না, বা অন্য দেশের সাথে বাণিজ্যতে এই ধরনের কোনো প্রভাব পড়তো না। এখন বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী মুক্ত বাণিজ্য চুক্তি না হলে এই সুবিধা অন্য দেশকেও দিতে হবে। সেক্ষেত্রে বিপুল সংখ্যক পণ্য আমদানিতে শুল্ক সুবিধার প্রভাব আমদানি পর্যায়ে রাজস্ব আদায় বিরাট চাপ তৈরির আশঙ্কা কিন্তু রয়েছে। বাংলাদেশের জন্য এটা মোটেও সুখকর হবে না। এখন চলুন যে বাংলাদেশের
যে আমদানি পণ্যে যে সকল পণ্য, আমদানি পণ্যে যে 3 ধরনের কর আরোপিত হয় সেই কর সম্বন্ধে একটু জেনে আসি। ওকে, আমরা আগে বলছি বাংলাদেশের আমদানিকৃত পণ্যের উপর প্রধানত 3 ধরনের শুল্ক আরোপ করা হয়। কাস্টমস শুল্ক, সম্পর্ক শুল্ক এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটি। আচ্ছা, এগুলো একটু দেখে আসি যে 2024-25 অর্থবছরের বাজেট এবং কাস্টমস আইন অনুযায়ী এগুলো বিবরণী নিচে দেওয়া হলো যে কাস্টমস শুল্কটা কি, যেটা মূলত পণ্যের এর মূল্যের যা অ্যাসেসেবল ভ্যালুয়ের উপর নির্ধারিত হারে ধার্য করা হয়। বাংলাদেশে সাধারণত 0%, 5%, 10%, 15% এবং সর্বোচ্চ 25% হারে এই কাস্টমস শুল্ক আরোপিত হয়ে থাকে, যে মূলত পণ্যের মূল্যের ওপর, যে পণ্যের যে মূল্য সেটার ওপর ধার্য করা হয় কাস্টমস শুল্ক, সর্বোচ্চ 25%, সর্বনিম্ন 0%। এখন কাস্টমস আইন 2023 অনুযায়ী এটি পরিচালিত হয়। কাস্টমস আইন 2023 অনুযায়ী এটি পরিচালিত হয়। আর সম্পর্ক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটিটা কি, সেটি বিলাসবহুল দ্রব্য বা ক্ষতিকারক পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে এই শুল্ক আরোপ করা হয়। এটি পণ্যভেদে 5% থেকে শুরু করে 300% বা তার বেশি হতে পারে, যেটা হচ্ছে সম্পূরক শুল্ক। যে আমরা বিলাসবহুল পণ্য যেমন গাড়ি আছে, বিভিন্ন ধরনের তৈজসপত্র আছে, কসমেটিক্স আইটেম, যেগুলো বিলাসবহুল পণ্য সেগুলো আমদানি নিরুৎসাহিত করতে 5% থেকে শুরু করে সর্বোচ্চ 300% বা তার বেশিও সম্পর্ক শুল্ক আরোপ করা হয়। এছাড়া রয়েছে যে তামাক এবং উচ্চ ক্ষমতার গাড়ি। এবার মূল্য সংযোজন কর ও সম্পর্ক আইন 2012 এর আওতায় এটি নির্ধারিত হয়। যে কত, মূল্য সংযোজন কর এবং সম্পর্ক আইন 2012 এর আওতায় এটি নির্ধারিত হয়। আর নিয়ন্ত্রণমূলক শুল্ক বা রেগুলেটরি ডিউটিটা কি, এটি সাধারণত একটি অস্থায়ী শুল্ক। এটি সাধারণত একটা অস্থায়ী শুল্ক যা দেশের শিল্প সুরক্ষা বা বিশেষ প্রয়োজনে ধার্য করা হয়। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে যেসব পণ্যে সর্বোচ্চ 25% কাস্টমস শুল্ক রয়েছে সেগুলোর উপর অতিরিক্ত 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক কার্যকর আছে। ওকে, যে সকল পণ্যে সর্বোচ্চ 25% কাস্টমস শুল্ক রয়েছে সেগুলোর উপর অতিরিক্ত 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক বা কার্যকর রয়েছে। এগুলো হিসাব করার একটি পদ্ধতি আছে, আপনার চাইলে ভিডিও পজ করে এটি দেখে নিতে পারেন। এবার চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে জাতীয় নির্বাচন গণভোট পর্যন্ত গুরুত্বপূর্ণ রোড ম্যাপ প্রধানমন্ত্রীদের দেওয়া আছে, এটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, সর্বপ্রথমে এই যে 5 আগস্ট 2024 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হয় এবং 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আচ্ছা, 3রা অক্টোবর 2024 5টি সংস্কার কমিশন প্রথমে গঠন করা হয়েছিল, তার পরবর্তীতে তার দ্বারায় 11টি সংস্কার কমিশন, মোট 11টি গঠন করা হয়েছিল। আচ্ছা, তার পরবর্তীতে 12ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, খুব গুরুত্বপূর্ণ যে 12ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। পরবর্তীতে 17ই অক্টোবর 2025 জুলাই সনদ স্বাক্ষর করে 22টি দল ও 2টি জোটের নেতারা, 22টি দল এবং 2টি জোটের নেতারা যে জুলাই সনদ স্বাক্ষর করে 17 অক্টোবর 2025। পরবর্তীতে 17 নভেম্বর 2025 ক্ষমতাচ্যুত হয়ে ভারত আশ্রিত শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের আদেশ দেন কত তারিখে, 17 নভেম্বর 2025 তারিখে। এর পরবর্তীতে 12ই ডিসেম্বর 2025 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় এবং তিনি 18 ডিসেম্বর মারা যান। 12ই ডিসেম্বর তাকে গুলি করা হয়, 18 ডিসেম্বর তিনি মারা যান। 11 ডিসেম্বর 2025 জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন 11 ডিসেম্বর 2025 এবং 25 নভেম্বর 2025 গণভোট অধ্যাদেশ জারি করা হয়। 25 নভেম্বর 2025, খুব সহজ তারিখটা, 25 নভেম্বর 2025। 48টি সাংবিধানিক সংস্কার প্রস্তাবে গণভোটের সুযোগ তৈরি করা হয়। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ হয় 30 ডিসেম্বর 2025। আচ্ছা, নির্বাচনের প্রচারণা শুরু হয় 22 জানুয়ারি এবং 12 ফেব্রুয়ারি আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। আচ্ছা, নিবন্ধিত রাজনৈতিক দল কিন্তু মোট 60টি, এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিবন্ধন স্থগিত করা হয়েছে। এই নির্বাচনে অংশ নিয়েছে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল, 60টি দল, তার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে 50টি রাজনৈতিক দল। আচ্ছা, চলুন পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, অভিমত বিশ্লেষণে এই আর্টিকেলটি তরুণ ভোটার ও ধর্ম এবং নির্বাচনের ভবিষ্যৎ লিখেছেন জনাব মোহাম্মদ জালালউদ্দিন শিকদার। এই আর্টিকেলের গুরুত্বপূর্ণ আমরা পয়েন্টগুলো দেখে আসি। প্রথমে যে ইন্ট্রোডাকশন বা যে শর্ট সামারিটা করা আছে এটা একটু দেখি।
যে তরুণীরা অসন্তোষ প্রকাশ করতে বিকল্প রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকেছেন। কিছু তরুণ ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে বিকল্প হিসেবে গ্রহণ করতে পারেন, কিন্তু তারা গণতন্ত্র বাদ দিয়ে ধর্মতন্ত্র চান এমনটা নয়। গণতন্ত্র বাদ দিয়ে কিন্তু তারা ধর্মতন্ত্র চান এমনটা নয়। গণতন্ত্র নিয়ে আমরা কিছুক্ষণ পরে একটা আর্টিকেল পড়বো, উদার গণতন্ত্র, অনুদার গণতন্ত্র। আচ্ছা, বরং তারা একই পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা আর দেখতে চান না। অন্যভাবে বললে বিষয়টি শুধু মতাদর্শিক নয়, অনেক ক্ষেত্রে এটি পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গেই সম্পর্কিত। এখন এই আর্টিকেলে কী কী বলা হচ্ছে, যে তরুণ ভোটাররা সাধারণত কয়েকটি বিষয় নিয়ে চিন্তিত, যেমন রাজনীতিতে পরিবারতন্ত্র, নতুন নেতৃত্বের সুযোগের অভাব, দুর্বল প্রতিষ্ঠান এবং চাকরি ও সুশাসনের বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ। এগুলো নিয়ে কি তরুণ ভোটার কিন্তু খুব চিন্তিত, যে রাজনীতিতে পরিবারতন্ত্র, যে সাধারণত যারা যে সকল রাজনীতিবিদ রয়েছে তারা পারিবারিকভাবে রাজনীতি করছেন, কিন্তু যদি দেখা যাচ্ছে কারো পারিবারিক হিস্ট্রিতে রাজনীতিতে সম্পৃক্ততা না থেকে থাকে, তারা রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না। সো এটা নিয়ে তরুণরা শঙ্কিত। নতুন নেতৃত্বের সুযোগের অভাব রয়েছে, দুর্বল প্রতিষ্ঠান এবং চাকরি ও সুশাসনের বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, এসব বিষয়ে তরুণরা চিন্তিত। এখন অনেক তরুণ কিন্তু ধর্মের দিকে ঝোঁকে, রাজনৈতিক মতাদর্শ হিসেবে নয়, ধর্ম বরং নৈতিক নির্দেশনা এবং মানসিক শান্তি পাওয়ার জন্য। এখন ধর্মীয় আগ্রহ বাড়লেই যে কোনো একজন চরমপন্থা বা সহিংসতা কিংবা গণতন্ত্রের বিরোধী পথে যাবেন এমনটা নয়। বাংলাদেশের অধিকাংশ তরুণ এখনও ভোটাধিকার ও সামাজিক স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এখন চলুন এখন এই আর্টিকেলে ইসলামোফোবিয়া নামে একটি ওয়ার্ড আছে। এই ইসলামোফোবিয়া চাকরির এই পরীক্ষাতে আসে কোনো টিকা বা শর্ট কোশ্চেন হিসেবে। আমরা একটু দেখবো ইসলামোফোবিয়া কি, তার আগে আর্টিকেলটিকে একটু রিভিউ করা যাক। আচ্ছা, এবার নির্বাচনে কয়েকটি সম্ভাবনা, 3টি সম্ভাবনার কথা বলেছেন। প্রথমত, পুরনো বড় দলগুলোর মধ্যে যে কেউ আবার ক্ষমতা আসতে পারে, কারণ তাদের শক্তিশালী সংগঠন, দীর্ঘদিনের নেটওয়ার্ক ও রাজনৈতিক শক্ত কাঠামো রয়েছে। দ্বিতীয়ত, তরুণ ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হলেও নতুন জোট, নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে। তরুণ ভোটারদের মধ্যে বিভাজন তৈরি হলেও নতুন জোট বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে। ছাত্রছাত্রীর নেতৃত্বাধীন আন্দোলন থেকে তৈরি হওয়া নতুন প্রজন্মের দল। এবং তৃতীয়ত, যদি নৈতিকতা ও দুর্নীতি বিরোধী বক্তব্য খুব জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বেশি ভোট পেতে পারে। যে নৈতিকতা এবং দুর্নীতি বিরোধী বক্তব্য খুব জনপ্রিয় হয়ে ওঠে, তাহলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বেশি ভোট পেতে পারে। এখন বাংলাদেশি নির্বাচনে ইতিহাস বলছে ভোটাররা শেষ পর্যন্ত স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। আবেগের ঢেউ সাময়িকভাবে প্রচারকে প্রভাবিত করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী টিকে থাকে সেই শক্তি যারা সুশাসন দিতে পারে। এখন এখানে কনক্লুশন দেওয়া আছে, এবার নির্বাচন শুধু নতুন সরকার নির্বাচন করবে না, এটি দেখাবে নতুন প্রজন্ম দ্রুত পরিবর্তনশীল বিশ্বে গণতন্ত্র, জবাবদিহি ও জাতীয় পরিচয়কে কীভাবে দেখে। এখন বাংলাদেশের ভবিষ্যৎ কোনো দল বা রাজনৈতিক নামের ওপর নির্ভর করবে না, বরং যারা নেতৃত্বে থাকবে তারা যে মতের হোক না কেন, তারা তরুণদের চাহিদা, স্বপ্ন ও প্রয়োজন কতটা পূরণ করতে পারে, সেটা হবে আসল বিষয়। এখন এখানে যে ইসলামোফোবিয়া যে ওয়ার্ডটা ছিল, এই ওয়ার্ডটাকে একটু দেখে আসা যাক, একটু ডেফিনেশন, ব্যাকগ্রাউন্ড দেখে আসা যাক কী হয়। আচ্ছা, ইসলামোফোবিয়া ভয়, ঘৃণা এবং সমগ্র ইসলামী ধর্ম অনুশীলনকারীদের বিরুদ্ধে বৈষম্য। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ফরাসি সাহিত্যে শব্দটি ইসলামফোবি নামে আবির্ভূত হয়েছিল। বোধহয় ফরাসি সাহিত্যে হয়েছিল মুসলিম বিরোধী মনোভাব এবং নীতির জন্য। 1990 দশকের শেষের দিকে ইংরেজিতে জনপ্রিয় হয়ে ওঠে। ইসলামফোবিয়া হলো এক ধরনের জেনোফোবিয়া বা বিদেশি জিনিসের প্রতি ভয়। কিছু পণ্ডিত যুক্তি দিয়েছেন যে এটি মুসলিম বিরোধী বর্ণবাদের সমর্থক হিসেবে বিবেচনা করা উচিত। মুসলিম বিরোধী বর্ণবাদ, কারণ পৃথক মুসলিমদের জীবনে ইসলামফোবিয়ার প্রভাব এবং ইসলামোফোবিক দৃষ্টিভঙ্গি ধারণকারীদের মনোভাবের সাথে বর্ণবাদের যে প্রভাব তুলনা করা যায়। এখন ইসলামোফোবিয়া হলো ইসলাম ধর্ম বা মুসলমানদের প্রতি অযৌক্তিক ভয়, ঘৃণা, বিদ্বেষ এবং কুসংস্কার, যা সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত পর্যায়ে বৈষম্যের সৃষ্টি করে। এটি একটি বর্ণবাদ আচরণের রূপ, যেখানে মুসলমানদের প্রায়শই ইসলাম ধর্মের মুসলমানদের প্রতি অযৌক্তিক ভয়, ঘৃণা, বিদ্বেষ বা কুসংস্কার, যা সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত পর্যায়ে বৈষম্য সৃষ্টি করে। এটি একটি বর্ণবাদী আচরণের রূপ, যেখানে
যেখানে মুসলমানদের প্রায়শই ভয়াবহ বা ভূ রাজনৈতিক হুমকি হিসেবে চিত্রিত করা হয়। আমি বিস্তারিত ব্যাখ্যা এখানে দেখে আসি হালকা একটু, যে ইসলামোফোবিয়া শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে ইসলাম ভীতি। এটি কেবল ভয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব, স্টিরিওটাইপিং স্টেরিওটাইপিং যেটা আমরা একটা জিনিস আমাদের যে পূর্ব একটা ধারণা রাখি, যে জিনিসটা ভালো বা জিনিসটা খারাপ, সেই পূর্ব ধারণা এবং তাদের সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যমূলক আচরণকে বোঝায়। যে স্টেরিওটাইপ বলতে বোঝাচ্ছে যে একটা জিনিসকে আমি ভালো বা খারাপ নেগেটিভ অর্থে সবসময় ব্যবহার করা হয়, যে খারাপ জিনিস, যে তার একটা খারাপ বৈশিষ্ট্য আমার সামনে প্রতীয়মান হয়েছে, আমি সেটাই সবসময় ধরে নিয়েছি যে এটাই তার আসল বৈশিষ্ট্য। এটা হচ্ছে স্টেরিওটাইপিং। এখন বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় ইসলামোফোবিয়ার কারণে মুসলমানদের সন্ত্রাসবাদের উৎস হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়। এটি একটি সাংস্কৃতিক গোঁড়ামির রূপ যা ভিন্নভাবে প্রকাশিত হতে পারে, এবং সামাজিক বর্জন, রাজনৈতিক বৈষম্য, মানসিক শারীরিক আক্রমণ বিভিন্নভাবে। এখন প্রেক্ষাপটটা কি, যে পশ্চিমা বিশ্বে এটি অনেক সময় বহু সংস্কৃতিবাদ বা মাল্টিকালচারালিজমের বিরোধিতা হিসেবে বিবেচিত হয়, যেখানে ইসলামকে তাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ বলে মনে করা হয়। এখন এই ইসলামোফোবিয়া প্রতিরোধ করার জন্য একটি কিন্তু দিবস ঘোষণা করা হয়েছিল, যেটা 15ই মার্চ, যে আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস। আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস। আচ্ছা, মূলত ইসলামোফোবিয়া মুসলমানদের নাগরিক অধিকার হরণ এবং সমাজে তাদের প্রান্তিকীকরণের একটি অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। তো আন্তর্জাতিক ইসলাম ভীতি প্রতিরোধ দিবস হচ্ছে 15ই মার্চ। এটি চাইলে আপনারা একটু আবার দেখে নিতে পারেন এবং পরবর্তী আর্টিকেলে। আচ্ছা, নির্বাচনে গণতন্ত্র ফিরে আসুক, অনন্তর গণতন্ত্র নয়, জাহিদুর রহমান স্যার এই আর্টিকেলটা আপনি পড়ে নিতে পারেন। আবার এখান থেকে দেখতে জিনিস এখানে বলা আছে মোরাল পুলিশিংয়ের ব্যবস্থা, মোরাল পুলিশিংয়ের কবলে পড়বে। এখানে একটা এই মোরাল পুলিশিংকে আমরা সেটা দেখব। ভালো নির্বাচন হলেই উদার গণতন্ত্র আসবে এবং সেটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। এটা আসলে অর্ধ সত্য। পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যেমন প্রত্যক্ষ করছে, এখন আবার করছে পরিচয়বাদী যেমন ধর্ম, বর্ণ, ভাষাগত ইত্যাদি, এগুলো পপুলিস্ট রাজনীতিকে ভিত্তি করে পৃথিবীতে গণতন্ত্রের ক্রমাগত ক্ষয় হয়, যেটাকে বলা হচ্ছে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং। সেখানে পপুলিস্ট রাজনীতি আমরা একটু দেখব। ওকে, মোরাল পুলিশিংটা কি? আমার বা আমাদের যে নৈতিক মানদণ্ড মানতে হবে, এই চুক্তিতে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে মোরাল পুলিশিং। এবং কী কী ক্ষেত্রে দেখা যায়, যে দেখা যায় পোশাক নিয়ে হয়রানি, যেমন এভাবে কাপড় পরা যাবে না, ওভাবে পরা যাবে না, চুল বড় রাখা যাবে না, এরকম আশাক বা বেশভূষা নিয়ে হয়রানি, ছেলে মেয়েদের বন্ধুত্ব, ঘোরাফেরা আটকানো, ভালোবাসা দিবস কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধে চাপ, পার্ক রেস্টুরেন্টে যুগলদের হেনস্থা, সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের ট্রল বা হুমকি। এখন এগুলোর ক্ষেত্রে কিন্তু মোরাল পুলিশিংটা দেখা যায়। এখন আইন বনাম মোরাল পুলিশিংটা বোঝার চেষ্টা করি আমরা। যেখানে ক্ষমতা থাকে রাষ্ট্র বা আইন শৃঙ্খলার বাহিনী, আর মোরাল পুলিশিংয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, যে কেউ এসে কোনো মুরব্বী বা যে কোনো বয়সের কেউ এসে আমাদের এটা করতে বাধা দিতে পারেন। ভিত্তিতে কি আইনের ভিত্তিটি কি সংবিধান বা আইন, আর মোরাল পুলিশিংয়ের ভিত্তি হচ্ছে ব্যক্তিগত নৈতিকতা বা ধারণা। এখন বৈধতা হচ্ছে কি, মোরাল নর্মাল আইনটা বা আমাদের যে পুলিশিং ব্যবস্থা সেটা কি বৈধ, কিন্তু যে মোরাল পুলিশিং অবৈধ বা অবৈধ সদৃশ্য। আমরা চাইলে যে কাউকে তার ব্যক্তিগত চলাফেরা নিয়ে প্রশ্ন করতে পারি না। এবং এর উদ্দেশ্যটা কি, শৃঙ্খলা রক্ষা, আর মোরাল পুলিশিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে আচরণ নিয়ন্ত্রণ। এটা পুরোপুরি একটা নৈতিক ব্যাপার। কেন সমালোচিত, ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘন করে, নারীদের বেশি টার্গেট করা হয় মোরাল পুলিশিংয়ের মাধ্যমে, যে কেউ মোরাল পুলিশ হতে পারে, হ্যাঁ, সহিংসতায় রূপ নিতে পারে, আইনের শাসনকে দুর্বল করতে পারে। এখন চলুন যে পপুলিস্ট রাজনীতি এই জিনিসটা একটু দেখে আসা যাক। এখন পপুলিস্ট রাজনীতি হচ্ছে এমন এক ধরনের রাজনীতি যেখানে কোনো নেতা বা দল নিজেদেরকে সাধারণ জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে। যেখানে কোনো নেতা বা দল নিজেদেরকে সাধারণ জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে এবং সমাজকে দুই ভাগে ভাগ করে দেয়, যে সাধারণ জনগণ বনাম দুর্নীতিগ্রস্ত এলিট বা প্রতিষ্ঠান। আচ্ছা, জনগণের আবেগ, অসন্তোষ বা প্রত্যাশাকে সরাসরি ব্যবহার করে ক্ষমতা অর্জন বা টিকিয়ে রাখাই হচ্ছে পপুলিস্ট রাজনীতির উদ্দেশ্য। যে জনগণের আবেগ, অসন্তোষ এবং প্রত্যাশাকে সরাসরি ব্যবহার করে, যে পুঁজি করে ক্ষমতা অর্জন করা এবং টিকিয়ে রাখা। এখন মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, জনগণ বনাম এলিট বিভাজন থাকবে, আবেগ নির্ভর বক্তব্য থাকবে, যে যুক্তির চেয়ে আবেগে বেশি জোর দেবে,
ভয়, রাগ, জাতীয়তাবাদ ব্যবহার করবে। সরাসরি যোগাযোগ কি? সোশ্যাল মিডিয়া, সমাবেশে সরাসরি জনতার সাথে কথা বলা, প্রচলিত মিডিয়াকে পাশ কাটানো। এখন জটিল সমাজের সহজ সমাধান কি? আমি আসলেই সব ঠিক করে দেবো টাইপ প্রতিশ্রুতি। যে এই পপুলিস্ট রাজনীতিবিদরা কিন্তু এইভাবে কথা আছে, আমি আসলে সব কিছু ঠিক করে দেবো, সকল সমস্যার সমাধান করে দেবো, দারিদ্র দূর করে দেবো। শক্তিশালী নেতৃত্বের ইমেজ, যে স্ট্রং লিডার ভাবমূর্তি থাকে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। আচ্ছা, এটা হচ্ছে পপুলিস্ট রাজনীতি এবং মোরাল পুলিশিং, দুটি বিষয় আমরা জানলাম। পরবর্তী আর্টিকেল, মানুষ জানে ভোট কত বড় উৎসব। এখানে আরেকটা ব্যাপার আছে যে প্রশাসনিক কু এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই আর্টিকেলটা আপনি চাইলে পড়ে নিতে পারেন মানুষদের। আমরা প্রশাসনিক কু এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই দুটি জিনিস একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম ইলেকশন ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে নির্বাচনী ব্যবস্থা, নিয়ম, সীমানা নির্ধারণ, ভোট পদ্ধতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে পরিকল্পিতভাবে নকশা বা সংস্কার করার প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে রাজনৈতিক প্রতিনিধিত্ব, দলীয় প্রতিযোগিতা ও সরকার গঠনের ধরন প্রভাবিত হয়। এখন গবেষকেরা দেখিয়েছেন, গবেষকেরা দেখিয়েছেন যে সংখ্যাগরিষ্ঠ বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ, যেটাকে গেরিমেন্ডারিং বলা হচ্ছে, ভোটার নিবন্ধন নীতি এবং নির্বাচন আইন পরিবর্তনের মতো উপাদানগুলো সরাসরি নির্বাচনের ফলাফল এবং ক্ষমতার ভারসাম্যে কিন্তু প্রভাব ফেলে। এই ইঞ্জিনিয়ারিং ইতিবাচকভাবে ব্যবহৃত হলে সংখ্যালঘু প্রতিনিধিত্ব বৃদ্ধি, সংঘাত পরবর্তী রাষ্ট্রের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জোরদার করতে পারে। তবে অপব্যবহারের ক্ষেত্রে এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা দীর্ঘায়িত করা, বিরোধী শক্তিকে দুর্বল করা এবং গণতান্ত্রিক প্রতিযোগিতা সীমিত করার হাতিয়ারে পরিণত হতে পারে। তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে সমসাময়িক তুলনামূলক রাজনীতিতে গণতান্ত্রিক নকশা এবং রাজনৈতিক ক্ষমতার কাঠামো বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে বিবেচনা করা হয়। আপনি জিনিসটা আবার পড়বেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং খুব সংক্ষেপে এখানে আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা প্রশাসনিক কু জিনিসটা দেখি। প্রশাসনিক কু জিনিসটা হচ্ছে এমন এক ধরনের ক্ষমতা দখল প্রক্রিয়া যেখানে সামরিক বাহিনীর পরিবর্তে সামরিক বাহিনী থাকবে না, তাদের পরিবর্তে রাষ্ট্রের বেসামরিক প্রশাসন, সিভিল সার্ভেন্ট থাকবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আমলাতন্ত্র বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ সাংবিধানিক কাঠামোকে আংশিক বা সম্পূর্ণরূপে পাশ কাটিয়ে শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যে সামরিক বাহিনীর পরিবর্তে রাষ্ট্রের বেসামরিক প্রশাসন, আমলাতন্ত্র বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষ সাংবিধানিক কাঠামোকে পাশ কাটিয়ে আংশিক বা সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তুলনামূলক রাজনীতির গবেষণায় দেখা যায় এ ধরনের কু সাধারণত আইনি ব্যাখ্যা, জরুরি অবস্থা, রাষ্ট্রীয় অধ্যাদেশ বা প্রশাসনিক কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংগঠিত হয়। ফলে এটি প্রকাশ্য সামরিক অভ্যুত্থানের তুলনায় অপেক্ষাকৃত আইনসম্মত এবং প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে। প্রশাসনিক কু গণতান্ত্রিক জবাবদিহিতে দুর্বল করে, নির্বাচিত প্রতিনিধিত্ব সীমিত করে এবং রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যকে আমলাতান্ত্রিক জনগোষ্ঠীর দিকে সরিয়ে দেয়, যার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। যে প্রশাসনিক কুর কারণে কী হচ্ছে, যে প্রশাসনিক কু গণতান্ত্রিক জবাবদিহিতাকে দুর্বল করে দিচ্ছে, নির্বাচিত প্রতিনিধিত্ব সীমিত করে এবং রাষ্ট্র ক্ষমতার ভারসাম্যকে আমলাতান্ত্রিক গোষ্ঠীর দিকে সরিয়ে দেয়, যার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপর আমরা যুক্তরাষ্ট্র রাশিয়ার এই আর্টিকেলটি দেখব, যে ট্রাম্প রাশিয়ার কাছ থেকেই জানি। আমরা দেখব যে ইউক্রেনের যুদ্ধ থামানো তাদের কাছে শেষ লক্ষ্য না, মানে ট্রাম্প প্রশাসনের কাছে কি শেষ লক্ষ্য না, বরং সেটিকে ক্রেমলিনের সঙ্গে অর্থনৈতিক ও বহুরাজনৈতিক সম্পর্ক নতুন করে সাজানোর সুযোগ হিসেবে দেখা হচ্ছে। যে সেই লক্ষ্যে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করা, প্রযুক্তি নিয়ন্ত্রণ, বাজারে প্রবেশের বাধা তুলে দেওয়ার পরিকল্পনা, যাতে ওয়াশিংটন প্রয়োজন মতো প্রভাব খাটাতে পারে। তো যুক্তরাষ্ট্র কিন্তু সবসময় নিজেদের প্রয়োজনটাই, নিজেদের সুবিধাটাই দেখে সবসময়। 4 বছর ধরে চলা যুদ্ধেও তারা তাদের বাণিজ্য বা তাদের যে প্রভাবকে সবল রাখার প্রচেষ্টায় এখনও নিমগ্ন। এবং এই যুক্তিতে ট্রাম্প প্রশাসনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা আপনার থেকে কমে যাবে। এখন এই জিনিসটাকে বলছে রিভার্স নিক্সন।
এখন সাবেক প্রেসিডেন্ট নিক্সন 17 দশকে তিনি চীনকে সোভিয়েত ইউনিয়ন থেকে দূরে রাখতে চাচ্ছিলেন। তো সে সময় তিনি কী করেছিলেন যে রাশিয়াকে চীনের প্রভাব বলয় থেকে সরানোর চেষ্টা করেছিলেন, যে চীনকে সোভিয়েত ইউনিয়ন থেকে দূরে টেনেছিলেন। তেমনি আচ্ছা, রিভার্স নিক্সনে কী হচ্ছে যে 70 দশকের প্রেসিডেন্ট নিক্সন চীনকে সোভিয়েত ইউনিয়ন থেকে দূরে টেনেছিলেন, আর এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করছেন কি, রাশিয়াকে চীনের প্রভাব বলয় থেকে সরানোর চেষ্টা করছেন। আচ্ছা, ইউক্রেনকে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের প্রাতিষ্ঠানিক কাঠামো যুক্ত করা ইউরোপীয় ইউনিয়নের একটি প্রধান প্রকল্প। যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার কোনো সমঝোতায় ইউক্রেন কেবল দর কষাকষির বস্তুতে পরিণত হয়, তাহলে সেই প্রকল্প পূর্ণতা পাওয়ার আগে ফাঁপা হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। আপনারা চাইলে আর্টিকেলটা আবার পড়ে নিতে পারেন। এখন আমরা খুব দ্রুত এই সম্পাদকীয়টা একটু দেখে নেব যে এখানে কী বলা হচ্ছে। যে দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবনমন, আমরা কিন্তু গত বছর 14 নম্বর সিরিজে ছিলাম, এবার 13 নম্বর, অর্থাৎ আর একটু বেশি দুর্নীতিগ্রস্ত, আর একটু বেশি বলতে দুর্নীতিগ্রস্ত দেশের এই তালিকাতে কাতারে চলে গেছি, যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের কাতারে চলে গেছে। এটা সিপিআইটা প্রকাশ করা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বা দুর্নীতির ধারণা সূচক, যেটাকে বলা হচ্ছে কারাপশন পারসেপশনস ইন্ডেক্স। আর পরিসংখ্যানের ভাষায় কী বলা যায়, যে এটি আমাদের সংখ্যা নয়, এটি আমাদের রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, রাজনৈতিক সংস্কৃতির গভীর অস্থিরতার প্রতিচ্ছবি। এখন আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত দেশের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের দেশে সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা সব কিছু প্রশ্নের সম্মুখীন হবে। বিশেষ করে একটি দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দুর্নীতির এন্ডলেস স্টেট হওয়ার কারণে। আমাদের দেশে কী হতে পারে, বিনিয়োগ কমে যেতে পারে, বৈদেশিক বিনিয়োগ কমে যেতে পারে, বৈদেশিক ব্যবসায়ীরা বা ব্যবসায়ীরাও কি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির সম্মুখীন হবে। ওকে, পরবর্তীতে দেখা যায় যে সরকারি সেবা নিতে ঘুষ, টেন্ডার কমিশন, নিয়োগ অনিয়ম, ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারি সব মিলিয়ে একটি দুর্নীতি সংস্কৃতি তৈরি হয়েছে। এই সংস্কৃতিতে জবাবদিহির বদলে প্রভাব, দক্ষতার বদলে দলীয় আনুগত্য, আর আইনের বদলে আপসই হয়ে উঠছে চালিকা শক্তি। আচ্ছা, আমরা কোথায় পিছিয়ে? আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর প্রতিষ্ঠানের অভাব রয়েছে। দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হলে, তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে, আর বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় ভুগলে দুর্নীতি মাত্রা সাহসী হয় এবং সৎ মানুষ কী হয়, নিরুৎসাহিত হন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা দৃষ্টান্ত স্থাপন করতে কি পারেনি, এ কথা কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধা নেই। এই অবস্থা থেকে বেরোতে চাই কাঠামোগত সংস্কার, স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন, তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের স্বাধীন ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অর্থনৈতিক স্বচ্ছতা আনা জরুরি। দুর্নীতিকে কেবল আইন দিয়ে নয়, সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। কেবল আইন দিয়ে কিন্তু দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়, আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। দুর্নীতি নিয়তি নয়, এটি রাজনৈতিক এবং নৈতিক সিদ্ধান্তের ফল। সেই সিদ্ধান্ত বদলানোর সাহসই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি পারে দুর্নীতির দুষ্ট চক্র থেকে দেশকে বের করে আনতে। আচ্ছা, আমরা চাইলে আর্টিকেল করে নিতে পারেন যে বাজার হারছে ইউক্রেন, দাপট বাড়ছে যুক্তরাষ্ট্রের। এই চুক্তি হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রভাব কিন্তু আমাদের যা অনেক পড়বে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা যত পণ্যের শুল্ক সুবিধা দিতে হবে দেখে নিতে পারেন। বাংলাদেশকে কী মানতে হবে, চুক্তি পর্যালোচনা করার ক্ষেত্রে বাংলাদেশকে বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হবে, এটাও দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা দেখবো যে $37 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক কেন $37 কোটি ঋণ দিচ্ছে, যে বাংলাদেশের মুদ্রায় প্রায় 4,500 কোটি, অর্থাৎ 4,500 কোটি টাকার মতো মূলত দিচ্ছে পানি দূষণ কমাতে। মূলত স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা উন্নত করতে হবে, পানি দূষণ কমানো এবং ঢাকা ও এর আশেপাশে এলাকার নদ নদী ও খাল পুনরুদ্ধার করাই হচ্ছে এই টাকা খরচের প্রধান লক্ষ্য। $37 কোটি ঋণ দিচ্ছে পানি দূষণ কমাতে। আচ্ছা, পানির নিরাপত্তা এই বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলছে কি, পানির নিরাপত্তা ও সহনশীলতা কর্মসূচির আওতায় বৃহত্তর ঢাকায় পানি দূষণ কমাতে স্থানীয় ও জাতীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করবে। দেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক এবং জিডিপির 1/3 আসে কি বৃহত্তর ঢাকা থেকে। তো ঢাকা থেকে কিন্তু কি কর্মসংস্থান প্রায় অর্ধেক এবং জিডিপির 1/3 আসে। এই কর্মসূচির আওতায় 5,50,000 মানুষ নিরাপদভাবে স্যানিটেশন সেবা পাবে এবং 5 লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে।
এখন দ্রুত অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়ন শহরের বর্জ্য পানি ও দূষণ ব্যবস্থাপনা সক্ষমতাকে ছাড়িয়ে গেছে, যা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিকে প্রভাবিত করছে। আমরা দেখি ঢাকায় তীব্র বর্জ্য পানি ও পানি দূষণ সংকটে রয়েছে। মাত্র 20% বাসিন্দার পাইপের মাধ্যমে পয় নিষ্কাশন সংযোগ আছে এবং অপরিশোধিত বর্জ্য পানি ও পয় নিষ্কাশনের 80%-এর বেশি ঢাকার আশেপাশে জলাশয় নিষ্কাশন হয়। এখন বিশ্বব্যাংক বলছে কি, রপ্তানিমুখী পোশাক কারখানার প্রায় 80% ঢাকায় অবস্থিত। 7,000-এর বেশি কারখানা থেকে প্রতিদিন আনুমানিক 240 কোটি লিটার অপরিশোধিত বর্জ্য পানি আশেপাশে জলাশয়ে যায়, যা ত্বকজনিত রোগ, ডায়রিয়া ও স্নায়বিক সমস্যার সৃষ্টি করে। চলুন পরবর্তী আর্টিকেলে। আজ এবার আমরা আন্তর্জাতিক পাতায় দেখব যে চুক্তি না হলে কঠোর ব্যবস্থা। ইরানকে আবার ট্রাম্পের হুমকি। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে যে কাতারে মার্কিন ঘাঁটিতে ট্র্যাকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। আর সেখানে একটা কথা আছে, দেখে নেই যে চলমান উত্তেজনার মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ ঘাঁটিতে তৎপরতা শুরু হয়েছে। স্যাটেলাইট থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম ট্রাকগুলোয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ভরা হচ্ছে। এর অর্থ হলো ইরানের হামলার সময় সেগুলো যেন দ্রুত প্রয়োজন অনুযায়ী স্থানে নেওয়া যায়, অর্থাৎ ওয়াশিংটনও ইরানের হামলার বিষয়ে এটি উড়িয়ে দিতে পারছে না। তারা কিন্তু পূর্ব থেকেই সচেতনতা অবলম্বন করছে। আচ্ছা, এবার 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বললেন ট্রাম্প, এটা পূর্বের একটি নিউজ। আচ্ছা, এই যে দুই রাষ্ট্রভিত্তিক যে সমস্যার সমাধান, এখানে সমস্যা আরও কঠিন করে তুলছে ইসরায়েল। যে দুই রাষ্ট্রভিত্তিক যে সমাধানের যে রূপকল্প 1993 সালে যুক্তরাষ্ট্র সমর্থিত অস্ত্র চুক্তির মূল ভিত্তি। এই অস্ত্র চুক্তিটা আমরা দেখব কিছুক্ষণ পর। আমরা এখানে দেখি যে ইসরায়েল 77% ভূখণ্ড ইসরায়েল 77% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে না। 1967 সালে এর যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এবং মিশরের কাছ থেকে গাজা দখল করে নেয় ইসরায়েল, ব্যর্থ যত অপচেষ্টা। ওকে, আমরা এবার অস্ত্র চুক্তিটাই দেখে আসি। আচ্ছা, 1993 সালে নরওয়ের অসলোতে গোপন আলোচনার মাধ্যমে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তি হচ্ছে অসলো অ্যাকর্ডস বা অসলো চুক্তি। ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে এটা হচ্ছে অসলো চুক্তি। এর মাধ্যমে প্রথমবারের মতো পিএলও ইসরায়েলকে এবং ইসরায়েল পিএলওকে ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়। এই চুক্তি অনুযায়ী পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি স্বশাসন প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহারের কথা ছিল। মানে অস্ত্র চুক্তির মূল বিষয় কী কী, যে 1987 থেকে 1993 সালের প্রথম ইন্তিফাদা, ফিলিস্তিনি যে ফিলিস্তিনি সংগ্রাম এবং দীর্ঘ সংঘাতের পর শান্তির লক্ষ্যে গৃহীত হয়। এখন 1993 সালে 13 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রাবিন ও পিএলও নেতা ইয়াসির আরাফাত চুক্তিটি সই করেন, যার মধ্যস্থতা ছিল যুক্তরাষ্ট্র। সো এই অস্ত্র চুক্তির মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র। আচ্ছা, এই প্রধান শর্তাবলী কী কী ছিল, যে পারস্পরিক স্বীকৃতি, পিএলও এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে এবং সন্ত্রাসবাদ বর্জন করে, স্বশাসন, গাজা এবং পশ্চিম তীরের জেরিকো থেকে ইসরায়েলের বাহিনী সরে গিয়ে 5 বছরের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বশাসন প্রতিষ্ঠা করে, এবং এর সাথে একটা অসলো 2 রয়েছে, অসলো 1 যেটা 1993, অসলো 2 1995, যে পশ্চিম তীরকে 3টি প্রশাসনিক অঞ্চলে যে মেরিয়া ABC-তে ভাগ করা হয় অসলো 2-তে। লক্ষ্য হচ্ছে আলোচনার মাধ্যমে পরবর্তী 5 বছরের মধ্যে জেরুজালেম শরণার্থী বসতি স্থাপন এবং সীমানার মতো অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করা। এখন এই অস্ত্র চুক্তির কারণে কিন্তু ইয়াসির আরাফাত, ইৎজাক রাবিন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন শিমন পেরেস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কিন্তু এই চুক্তিটির বর্তমান অবস্থা দেখি আমরা, যে উগ্রপন্থী ইহুদিদের হাতে ইৎজাক রাবিনের হত্যাকাণ্ড, ফিলিস্তিনিদের মধ্যে মতবিরোধ, ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বৃদ্ধি এবং চূড়ান্ত চুক্তিতে ব্যর্থতার ফলে অস্ত্র প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এটি ফিলিস্তিনিদের পুনঃরাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে বর্তমান যুদ্ধের চরম সংকটে পড়েছে। সো অস্ত্র চুক্তি কিন্তু প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখে নিতে পারেন। ব্যাক টু দ্য আর্টিকেল। যে 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন আটকে পায়ে বেড়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী হিসেবে কিন্তু পরিচিত। এই সরকারের ধর্মীয় জাতীয়তাবাদীরা বসতি স্থাপনকারীদের সমর্থন দিয়ে থাকেন। তাদের ভাষ্য, ফিলিস্তিনে জাতি বলে কিছু নেই।
সো এই বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এই দুই রাষ্ট্রযুদ্ধের সমাধান অনেক কঠিন করে তুলছেন। ওভার দ্যাটস অল ফর টুডে। আজকের পত্রিকায় আর গুরুত্বপূর্ণ কোনো আর্টিকেল নেই। আপনারা চাইলে পুরো পত্রিকাটি স্কিম করে দেখতে পারেন বা ভিডিওটি আবার দেখতে পারেন। ধন্যবাদ।